রাজুর বাবা, ও রাজুর বাবা। আরে সকাল হতে না হতেই রাজুর বাবা, বাইরে রাজুর এসে বাবা, একটু। কি হয়েছে বলো না? আরে শোনো, আমাদের উঠোনে কে এই গাড়িটাকে দাঁড় করিয়েছে? আরে গাড়ি দাঁড় করানোর জন্য কি আমাদের উঠোনটাই পেয়েছিল? ইঞ্জিনটাও তো চালু রয়েছে, ভিতরে ড্রাইভার নেই, ব্যাপারটা কি? শুনছো রাজুর বাবা? আরে ভিতর থেকে ভীষণ গন্ধ বার হচ্ছে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। স্যার, ইনোভা গাড়িটা তো আমাদের উঠোনে পড়ে রয়েছে। সেপ্টেম্বর 2011 উত্তরপ্রদেশের জৌনপুরে মুম্বাইয়ের রেজিস্ট্রেশনের একটা গাড়ি একজন গ্রামবাসীর উঠোনে হঠাৎ করে উদয় হয়। গাড়ির ইঞ্জিন অন রয়েছে, এসি অন রয়েছে, আর গাড়ির ভিতর থেকে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে। কি ছিল এই গাড়ির ভিতরে আর কোথা থেকে এলো এই গাড়িটা? একজন মানুষই এই দুটো প্রশ্নের উত্তর জানত, আর সে হলো চরণ, সেই গ্রামবাসী যার উঠোন থেকে এই গাড়িটা পাওয়া গিয়েছিল। মহারাষ্ট্র আর গুজরাটের বর্ডারে অবস্থিত সিলভাসা থেকে বেরোনো এই গাড়িটা 3 দিনের লম্বা সফরের পর উত্তরপ্রদেশের জৌনপুরে পৌঁছেছিল। এই গাড়িটার অদ্ভুত ঘটনা 3 দিন আগে শুরু হয়েছিল মুম্বাইতে। হ্যালো মনোজ বাবু, হ্যাঁ বলছি। আমি গীতা। গীতা? হ্যাঁ, আমাদের সীমার যা। হ্যাঁ তা কি ব্যাপার বলুন। মনোজ বাবু, আমি আমাদের মোরলুনের ফ্ল্যাট থেকে বলছি। কি ব্যাপার গীতা দেবী, আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আপনার বোন সীমা, কি হয়েছে সীমার? অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। অ্যাক্সিডেন্ট? কি করে? সিরিয়াস নয় তো? সেসব আমি জানি না। এই এই একটু আগে আমার স্বামী বিশালের ফোন এসেছিল, সিলভাসাতে হয়েছে। কিন্তু আমায় কেউ ফোন করেনি কেন? বিবেক কোথায়? ঠাকুরপুর সীমার সাথেই আছে। আচ্ছা, আমি ওকে ফোন করছি। ঠিক আছে। কি হয়েছে গো? আমাদের সীমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কবে? কোথায়? আর বিবেক কোথায়? সিলভাসাতে। একটু আগে ওর যা গীতা ফোন করেছিল, বিবেক ওর সাথেই আছে। ফোনটা ট্রাই করো। আশ্চর্য ব্যাপার, কারো ফোন লাগছেই না। না বিবেকের, না সীমার ভাসুরের, কারণ না। ওর শ্বশুর শাশুড়ি বাড়ির সবার ফোন সুইচ অফ রয়েছে। শোনো না, আমার না কিছু ঠিক মনে হচ্ছে না। তুমি একটা কাজ করো, ওদের মুন্ডানের ফ্ল্যাটে এক্ষুনি যাও না। হতে পারে যে সীমার যা গীতা মিথ্যে কথা বলছে। মনোজবাবু, আপনি? গীতা দেবী, কারো ফোন লাগছে না, সবার ফোন সুইচ অফ আসছে। ব্যাপার কি? আমিও জানি না মনোজবাবু, শুধু আমার স্বামী বিশাল আমাকে ফোন করতেই আমি তখনই আপনাকে ফোন করি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সবার ফোন সুইচ অফ রয়েছে। আপনাকে প্লিজ একবার আমার সাথে যেতে হবে। মনোজবাবু, উনি যখন ফোন করেন আমারও অদ্ভুত লেগেছিল। কটার সময় করেছিল? 10:15 নাগাদ। গীতা, গীতা একটা খারাপ খবর। কি হয়েছে বিশাল? তুমি ঠিক আছো তো? গীতা সীমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর খুব খারাপ অবস্থা। কি করে হলো? তোমরা সবাই ঠিক আছো তো? মা, বাবা, ঠাকুরপো আর তুমি? বাকি সব তো ঠিক আছে, শুধু সীমারই খুব খারাপ অবস্থা। আচ্ছা, আমি তোমাকে পরে কল করছি। তোমার স্বামী বিশাল তোমায় ফোন করলো, ডিটেলে কিছু বললো না। অদ্ভুত ব্যাপার। সেটাই তো, সেই জন্যই তো আমি তখনই আপনাকে ফোন করি। ওরা সবাই সিলভাসা কবে গেছে? আজ সকালে। সবাই গেছে, কিন্তু আপনি জাননি? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। সকালে দেখি সবাই তৈরি, বললো যে পুজো আছে, আমাকে সঙ্গে নিয়েই গেল না। আমার তখনই বোঝা উচিত ছিল কিছু না কিছু একটা ব্যাপার আছে।
কিছু তো একটা গন্ডগোল আছেই। কি পুজো যেটাতে আমি থাকবো না? গোটা পরিবার যাচ্ছে, আমি কেন যাব না? একই দিনের তো ব্যাপার গীতা, কালকে তো চলে আসবো। আর পূজা ফ্যাক্টরিতে। ঠাকুরপো সীমাকে সাথে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি তোমাকেই নিয়ে যাচ্ছি না। এখন ঝগড়া করো না, আর কথাটাকে বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? আর কেন? বৌদি যাচ্ছে না, ব্যাস। আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই সীমা। চিন্তার কথা নয় বিবেক, অদ্ভুত লাগছে। এমন নয় যে গীতা বৌদি আমাদের সাথে যেতে চান না, ওই ভাসুর ঠাকুরই ওনাকে আমাদের সাথে যেতে দিচ্ছেন না। আরে সীমা, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি না। এর থেকে বেশি তোমায় আর কিছু ভাবতে হবে না, বুঝলে? এখন টাইম অনেক হয়ে গেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে সীমা, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি না। এর থেকে বেশি তোমায় আর কিছু ভাবতে হবে না, বুঝলে? এখন টাইম অনেক হয়ে গেছে, আমাদের বেরোনো উচিত। গীতা হয়তো কোনো ঝামেলা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে বিশাল সামলাতে পারছে না। লীলা, তুমি গিয়ে দেখো তো। হ্যাঁ, যাচ্ছি। আমার সীমার জন্য খুব ভয় করছে। আমারও। বিশাল শুধু বলল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এটা বলল না যে কখন হয়েছে, কি করে হয়েছে, কিছু বললই না। দরজায় তো তালা দেখছি। আমার তো এই অ্যাক্সিডেন্ট ব্যাপারটাই মিথ্যে মনে হচ্ছে। এখন কি করবেন? সীমা আপনার ছোট বোন হয়। আগে হ্যাঁ। আর আপনি সীমার যা হন। স্যার, সীমার শ্বশুরের সিলভাসতে ফ্যাক্টরি আছে, বিকে বেল্টিং এর নামে। মেশিনারির বেল্ট তৈরি হয়। স্যার, নামটা শোনা। এটা সিলভাসা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে। হ্যাঁ, ওটাই। আমরা সবাই, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী বিশাল, আমি, আমার দেওর বিবেক আর সীমা, আমরা মুম্বাইতে সবাই একসাথে থাকি, মুরলুনে। সিলভাসাতে যাওয়া আসা করা হয়? আগে বাবা, বিশাল আর বিবেক তো প্রায়ই যাতায়াত করেন, কিন্তু আমরা মহিলারা খুব কম। পুজোতে আপনার শাশুড়ির ছোট জায়গায় গিয়েছেন, আপনাকে সঙ্গে নেননি? আগে হ্যাঁ। আর তারপর রাতে বিশাল ফোন করে বলে যে সীমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আর স্যার, সীমার স্বামী বিবেক কিন্তু আমায় ফোন করেনি। আমি সীমার একমাত্র দাদা হই। আমাকে তো গীতা দেবী ফোন করে বললেন। ইন্সপেক্টর সাহেব, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হাইওয়ে পেট্রোলে অ্যাক্সিডেন্টের জন্য সমস্ত রিপোর্ট চেক করো, সব হসপিটালগুলো চেক করো, আর আজকে সমস্ত কেস ভালো করে দেখো। স্যার। স্যার, এটা সীমার ছবি। হাইওয়ে পেট্রোল সিলভাসায় তন্ন তন্ন করে তল্লাশি চালালো। শহরের প্রত্যেকটা হসপিটাল আর নার্সিং হোমে ফোন করা হলো, কিন্তু কোথা থেকেও কোনো রকম অ্যাক্সিডেন্টের খবর এলো না। সীমার দাদা মনোজ আর জ্যাঠুতো বোন গীতার সন্দেহ সঠিক প্রমাণিত হচ্ছিল।
এই ঘটনাটা সত্যি সন্দেহজনক ছিল, কিন্তু ওনারা নিজেদের আশঙ্কার মূলটা ধরতে পারছিলেন না। রাত শেষ হয়ে আসছিল। সীমা, ওর স্বামী বিবেক, বিবেকের ভাই বিশাল আর তাদের মা বাবার কোনো খবর ছিল না। প্রত্যেক মুহূর্তে উত্তেজনা বেড়েই চলেছিল। 27শে সেপ্টেম্বর সকাল হয়ে গেল, তবুও কোনো খবর নেই। স্যার, আমার মনে হয় না যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। যেভাবে অ্যাক্সিডেন্টের খবর দেওয়া হয়েছিল তাতেই পরিষ্কার ব্যাপারটা। স্যার, পুরো ফ্যামিলির কারো ফোন এখনো পর্যন্ত সুইচ অন হয়নি। আর্জেন্ট বেসিসে আমি ফ্যামিলির সবার ফোন রেকর্ডস ফোন কোম্পানি থেকে আনিয়েছি। কালকে রাত 10:30টার সময় সবার নাম্বার একসাথে সুইচ অফ হয়। শুধু সীমার শ্বশুর বিশ্বনাথ বাবুর ফোন থেকে একটা কল করা হয়, আর তাও রাত 10:30টার পরে। আমি বরং রতনকে ফোন করি, ও হয়তো কিছু সাহায্য করতে পারে। বিশ্বনাথ বাবু এই নাম্বারটাতে ফোন করেছিলেন। এটা কার নাম্বার? স্যার, উনি কোনো রতন সিং, ইনিও ওনার মতন মুম্বাইয়ের মুনুরে থাকেন। হয়তো আত্মীয় হতে পারে। রতনবাবু আমার শ্বশুর মশার খুড়তুতো ভাই। উনি আমাদের বাড়ির পাশেই থাকেন, মুরলুনে। উনি হয়তো জানবেন যে আপনার পুরো পরিবার কোথায় আছে আর সীমার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আসলে কি। হ্যালো, রতন সিং বলছেন? আগে হ্যাঁ বলছি। আপনার খুড়তুতো ভাই বিশ্বনাথ সিং গতকাল রাত 11:30টার পর আপনাকে ফোন করেছিলেন? বিশ্বনাথ? না, না করেনি তো। কিন্তু ব্যাপারটা কি, আপনি কে বলছেন? আমি সিলভাসা থেকে পুলিশ ইন্সপেক্টর অধিকারী বলছি। আর আপনি মিথ্যে কথা বলছেন। কিন্তু সত্যিটাকে বার করা হয় আমাদের কাজ। ভয় পাবেন না, আমরা সিলভাসা থেকে উড়ে আসিনি। ফোনটা আপনাকে সিলভাসা পুলিশ করেছিল। আমরা তো আপনার পড়শি, মুলুন পুলিশ স্টেশন থেকে এসেছি। আপনারা ঠিক কি চান? লকআপে উল্টো করে ঝুলিয়ে তোমার ছাল তুলতে চাই। এখন আপাতত একটা প্রশ্নের উত্তর দিন, কাল রাতে কি বিশ্বনাথ সিং কল করেছিল? এসবেতে আমার কোনো হাত নেই। হ্যাঁ, বিশ্বনাথ দা আমায় ফোন করেছিলেন। হ্যাঁ বিশ্বনাথ দা, এত রাতে? রতন, একটা সমস্যা হয়ে গেছে। কি ব্যাপার দাদা, সব ঠিক আছে তো? আমরা সিলভাসা থেকে খুব কাছেই আছি, বাস 1:30টা নাগাদ মুনুরে পৌঁছে যাব। কি হয়েছেটা কি, ব্যাপার কি? তোমাকে কিছু ব্যবস্থা করতে হবে। দাদা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রতনবাবু, এটা এটা সহজ হবে না। সেই জন্যই তো আপনাকে ডেকেছি ডক্টর অবিনাশ। আপনি সব মুশকিল সহজ করতে পারেন। কিন্তু আমি আমার মানে আপনার মানেটা পুরো হবে। আপনি যা টাকা চাইবেন সেটা পাবেন আপনি। সবার মোবাইল অফ আছে? হ্যাঁ হ্যাঁ বাবা। এখন থেকে সবার মোবাইল সুইচ অফ থাকবে, কেউ সুইচ অন করবে না। দাদা, ইনি ডাক্তার অবিনাশ। দেখুন রতনবাবু আমাকে সবই বুঝিয়ে দিয়েছেন, কিন্তু মনে হয় যে এটা আমার কাছে খুব মুশকিল হবে। 25 লাখে কিছু সহজ হবে? টাকার প্রশ্ন নয় বিশ্বনাথ বাবু, আমাকে একবার দেখতে দিন। আসুন আসুন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। বিশ্বনাথ দাদার লাশটার ব্যবস্থা করার জন্য আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি নির্দোষ, আমি কিছু করিনি। খুনিদেরকে প্রোটেকশন দিয়েছেন, আর একটা লাশকে গায়েব করার পেছনে আপনার হাত রয়েছে, আর আপনি কোনো দোষ করেননি। লাশ কোথায়? এখানে নেই। আপনারা সবাই পাগল হয়ে গেছেন, আমি এতে আপনাদের কোনো হেল্প করতে পারবো না। ডাক্তারবাবু, আমরা ওকে নিয়ে আপনার হসপিটালে চলে আসি। আপনি অ্যাক্সিডেন্টের সার্টিফিকেট বানিয়ে দিন না। রতনবাবু আপনার পুরোপুরি ভীমরতি ধরেছে। হসপিটালটা আমার বাবার সম্পত্তি নয়। আমি ভিতরে কোনো লাশ নিয়ে গেলে সেটা তক্ষুনি পুলিশ কেস হয়ে যাবে। আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা গলা টিপে এই মহিলার মার্ডার করেছেন। এটা যদি অ্যাক্সিডেন্ট কেস হয় তাহলে আমি ডাক্তারি ছেড়ে দেব। 35 লাখ? রতনবাবু, এটা কিরকম অসভ্যতা? আচ্ছা ছাড়ুন, 40 লাখ। 15 মিনিটের মধ্যে যদি আপনি আমাকে হসপিটালে না ছাড়েন তাহলে আমি এখান থেকে সোজা পুলিশ স্টেশন যাব। And I mean it. আমি ডক্টর অবিনাশকে আবার ওনার হসপিটালেই ড্রপ করি, তারপর বিশ্বনাথ ভাই আর ওনার পরিবার ওখান থেকে চলে যায়। কোথায় জানি না স্যার। একে অ্যারেস্ট করে নাও। আর ওই ডাক্তার অবিনাশ, ও যখন জানতো যে মার্ডার হয়েছে তখন চুপ করে বসেছিল কেন? আমাদেরকে ইনফর্ম করেনি কেন? ওকেও গ্রেপ্তার করে নাও। আই এম সরি মিস্টার মনোজ, আমরা বিশ্বনাথ সিং আর ওনার পুরো পরিবারকে ধরেই ছাড়বো। ওনার ইনোভা গাড়ির জন্য আমরা রেড অ্যালার্ট জারি করে দিয়েছি। স্টেটের সব বর্ডারের মেসেজ পৌঁছে গিয়েছে। ইয়েস স্যার। বিশ্বনাথ সিং এর বাড়ির তল্লাশি নাও আর ওটাকে সিল করে দাও। বিকে বিল্ডিং এর সব ওয়ার্কারদের রাউন্ড আপ করে নাও। বিকে বিল্ডিং এর তল্লাশি করো আর ওটাকেও সিল করে দাও। আগে স্যার। নমস্কার লীলা দেবী। আরে দেখো, সীমা দাদা এসেছে। আসুন আসুন আসুন। আরে ভাই মনোজ, তুমি সবসময় এরকম উপহার কেন নিয়ে আসো? এরকম লজ্জায় ফেলে দাও কেন? না না বিশ্বনাথ বাবু, সেরকম কোনো ব্যাপার না। আপনারা আমার বোনকে এত ভালোবাসা দিয়েছেন, তার কাছে এগুলো কিছুই না। এবার তোমরা ভাই বোন বসে মন খুলে কথা বলো। আমার কাজে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে আমার। নমস্কার। ওয়াও দাদা, তোমার চয়েস সব সময় টপই হয়। কার দাদা দেখতে হবে তো। আমাদের জামাই কোথায়? আজকাল তোমার জামাই বাবুর পালোয়ান হওয়ার শখ হয়েছে, জিমে গেছে। ভেরি গুড। সীমা, সব ঠিক আছে তো? তুই খুশি তো? হ্যাঁ দাদা, আমি খুশি। কিন্তু তুমি সবসময় আমাকে একই কথা বলো কেন? কারণ আমার কাছে তোর খুশির গুরুত্ব সবচেয়ে বেশি। জানি দাদা। আরে হ্যাঁ দাদা, তুমি ওই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের এনওসি নিয়ে এসেছো? আমি সাইন করে দিচ্ছি, যাতে তুমি ওই পেট্রোল পাম্পটাকে নিয়ে যেটা করতে চাও করতে পারো। পাপা মারা যাওয়ার সময় যেটা করার সেটা করে দিয়ে গিয়েছেন। উনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সীমারই থাকবে। আমার জন্য উনি আরেকটা পেট্রোল পাম্প আর কাপড়ের দোকান তো রেখে গেছেন। দাদা, আমি প্রত্যেকবার এই প্রসঙ্গটা নিয়ে তর্কাতর্কি করতে চাই না। আমার ওই পেট্রোল পাম্পটা মোটেও চাই না। ওটা তোমার ছিল আর তোমারই থাকবে। কিন্তু সীমা, পাপার কথা। দাদা, তুমি আমার কাছে বাবার থেকে কিছু কম নও। মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে দুজনের ভালোবাসা দিয়েছো।
আর এমনিতেও এই বাড়িতে ভগবানের দেয়া সব কিছুই আছে। আমার পেট্রোল পাম্পের কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, পরের বার আসার সময় যদি এনওসি না নিয়ে আসো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। খুব জেদি তাই না? কোনোদিন শুধরবি না। পরের বার এনওসি না আনলে আড়ি। আরে আরে মনোজদা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। দাদাকে চাটা দিয়েছো কিনা? আর দাদা, ডিনারটা কিন্তু এখানে করে যেতে হবে, অন্যবারের মতো চলবে না একদম। হ্যাঁ। আরে ভাই, খাবার খাবো কি? তোমার স্ত্রী তো আমার মাথায় খেয়ে নিল, কথাই শোনে না। কি সীমা, দাদাকে কেন বিরক্ত করছো? কি ব্যাপার? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, আমি খাবার আনছি। এনওসি না আনলে আড়ি। এনওসি? কি হয়েছে দাদা? আরে কিচ্ছু না, পাপা মারা যাওয়ার আগে সীমার নামে একটা পেট্রোল পাম্প লিখে দিয়ে গেছে। এখন সীমা জেদ করছে ওই পেট্রোল পাম্পটা আমি রেখে দিই। এটা কোনো কথা হলো? আচ্ছা, সীমা তো আমায় কখনো বলেইনি এ বিষয়ে। এটাই তো প্রবলেম। কিন্তু আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি, আমার কথা তো শোনেই না। তোমার স্ত্রী, তুমি ওর সাথে কথা বলো না, বোঝাও ওকে। এই পেট্রোল পাম্পের প্রসঙ্গটা ওই বাড়িতে খুব উঠতো, তাই না? আশ্চর্য, সীমা আপনাকে কখনো বলেনি? কি বলিনি? এটাই যে আপনাকে পেট্রোল পাম্প ফেরত দেওয়ার ব্যাপারটা আমাদের বাড়িতে কারোর ভালো লাগেনি। সবাই খুব রেগেছিল সীমার ওপরে। বিবেক, আমার মনোজ দাদা আমার জন্য এতদিন পর্যন্ত এত কিছু করেছেন, আমি ওনার জন্য এটা তো করতেই পারি। আর এমনিতেও পেট্রোল পাম্পে ওরই অধিকার আছে। আসলে তো ওই আমার বিয়েটা দিয়েছে। এতে কি এমন বড় ব্যাপার? হ্যাঁ, তোমার বড়দা ও ওনার দায়িত্ব এটা। আর তোমার মনোজদাকে যা কিছু দেওয়ার না সেটা তোমার বাবা দিয়ে দিয়েছেন, আর যথেষ্ট দিয়েছেন। কিন্তু তোমার ভাগে কি এসেছে? শুধু একটা পেট্রোল পাম্প? একটা কথা কান খুলে শুনে রাখো তুমি, আমরা আমাদের ভাগ কোনো মতেই ছাড়বো না বলে দিলাম। সরি বিবেক, ওই পেট্রোল পাম্পটা আমার, আর সেটা আমি দাদাকে দিয়ে দিয়েছি। শুধু একটা এনওসি সাইন করা বাকি আছে। সেটা সাইনার হবেও না। বাবা, আপনি আপনি বিবেককে বোঝান না। আপনার এত বড় বিজনেস রয়েছে, একটা পেট্রোল পাম্পের জন্য কি এসে যায়? এক টাকার জন্য ফারাক হয়ে যায়। আর বড় বিজনেস এমনিতে দাঁড়ায় না। বিবেক তোমার স্বামী, আর সেই জন্য তুমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারো না। পেট্রোল পাম্প এই বাড়িতে এসেছে, আর ফেরত যাবে না। সত্যি, এই লোকটা তো আমার বুদ্ধিরও বাইরে। আর আমি এই বিষয়টা বুঝতেও চাই না। আমি শুধু এটাই বুঝি যে এই পেট্রোল পাম্পটা আমার দাদার ছিল আর দাদারই থাকবে। আমি এই সিদ্ধান্তটা থেকে সরব না। আরে এত মেজাজ, আর এইভাবে তর্ক করা? লাগাম হাতে ধরে নাও বিবেক, বৌমাকে বোঝাও বিয়ের পরে এই খামখেয়ালি চলবে না। অনেক জিজ্ঞাসাবাদ করেছি মিস্টার মনোজ, কিন্তু এখনো পর্যন্ত মাত্র একটাই তথ্য জানা গিয়েছে। কি ইন্সপেক্টর? ফ্যাক্টরির ম্যানেজার আর রতন দুজনেই বলছেন যে বিশ্বনাথ বাবু আর তার পরিবার ইউপির জৌনপুরে থেকে বিলং করেন। হতে পারে ওনারা জৌনপুরের দিকে গিয়ে থাকবেন। আর সেলফোন এখনো পর্যন্ত সুইচ অফ। আর আমরা সব রাস্তা ট্র্যাক করে নিয়েছি যেগুলো দিয়ে ওনারা জৌনপুর যেতে পারে। আসলে আমার পাপাও জৌনপুরেরই ছিলেন, কিন্তু এখন ওখানে আমাদের আর কেউ নেই। শ্বশুরমশাইয়ের অনেক আত্মীয় আছে জৌনপুরে, কিন্তু সবাই দুঃসম্পর্কে, কারণ নাম মনে পড়ছে না। বিশ্বনাথের সব ফোন কলের রেকর্ড স্ক্যান করে নাও, দেখো জৌনপুরে কোনো নাম্বার পাও কিনা। ইয়েস স্যার, আর জৌনপুর পুলিশকেও ইনফর্ম করে দিচ্ছে। জানি না লাশটাকে লোকগুলো কি করেছে। আমার গীতাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। যদিও সন্দেহ করে তাহলে তোমার গীতা বৌদিকে ফোন করাই উচিত হয়নি দাদা। আরে যদি আমি ওকে ফোন না করতাম, ও আমাকে ফোনের পর ফোন করতো, তারপর যদি আমার ফোন সুইচ অফ দেখাতো তাহলে ও আরো টেনশন করতো। তাও ঠিক ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের কথাটা বলাই উচিত হয়নি। ওকে তোমার কিছুই বলা উচিত হয়নি। কিন্তু মা, আমি আরে ভাই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এখন শুধু এর পরেরটা ভাবতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব লাশটার ব্যবস্থা করতে হবে। সীমার লাশ 4টে রাজ্য আর বহু শহরের উপর দিয়ে যায়। সীমার লাশটাকে বিশ্বনাথ সিং আর তার পরিবার গাড়িতে লুকিয়ে রেখেছিল, সবার চোখের আড়ালে। কিন্তু কতক্ষণ? লাশকে লুকিয়ে রাখা যায় না।
দাদা স্প্রে আরেকটু করো, এত দুর্গন্ধ সহ্য হচ্ছে না, এটুকু যথেষ্ট নয়। মনে হয় স্প্রে শেষ হয়ে গেছে। আমাদের কোথাও গাড়ি থামিয়ে আরেকটা কেনা উচিত। তুমি একটা কাজ করো, এসিটাকে আরো বাড়িয়ে দাও। একটা কাজ করো, কাঁচটা খুলে দাও। দাদা কাঁচ কি করে খুলবো? আরে খুললেই তো সমস্ত স্প্রে হাওয়ায় মিশে যাবে। আরে জানলা খুললে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, আর গন্ধটা বাইরে গেলে তক্ষুনি ধরা পড়ে যাব। সীমার হত্যাকারীরা অপরাধের গন্ধ লুকোতে লুকোতে হতাশ হয়ে পড়েছিল, আর ওদিকে পুলিশ কোমর কষে তাদের ধরার অপেক্ষায় ছিল। স্যার, আমি বিশ্বনাথ সিং এর কল লিস্টের সব নাম্বার ট্র্যাক করে নিয়েছি। একটা নাম্বারে বহুবার কল করা হয়েছে, 895780। এটা কার নাম্বার? চরণ সিং এর। ইনি বিশ্বনাথ সিং এর আত্মীয়। জৌনপুরে থাকে নিশ্চয়ই? একদম কারেক্ট স্যার। জৌনপুরে যাওয়ার ব্যবস্থা করো শিগগিরই। ইয়েস স্যার। আর এই চরণ সিং, ওর নাম্বারটা আমি একটু লিখে দাও তো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো। আরে ও রাজুর বাবা, আরে শোনো না, তোমার জন্য ফোন আছে। পুলিশের লোক তোমার সঙ্গে কথা বলতে চায়। পুলিশের লোক আমার সাথে কি কথা বলতে চাইছে? বলছে যে কোন সিলভাসা টিলভাসা থেকে বলছে। সিলভাসা? নিজেই বলে যাচ্ছে। হ্যালো, সিলভাসা পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর অধিকারী বলছি। কি ব্যাপার স্যার? মুম্বাইয়ের বিশ্বনাথ বাবু কে হন আপনার? উনি তো আমার মামির বোনের ছেলে হন। গত দুদিনে ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে? আগে না, কিন্তু স্যার সবকিছু ঠিক আছে তো? গঙ্গা মায়ের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আগে আগে হ্যাঁ স্যার। স্যার, টিম রেডি রয়েছে। বেনারসের প্রথম ফ্লাইট রাত 8টার সময়। টিকিটস বুক হয়ে গেছে। ওখান থেকে জৌনপুর হলো বাই রোড 3.5 ঘন্টার রাস্তা। কালকে সকালে আমরা চরণ সিং এর বাড়িতে থাকবো। দেখুন, আমাদের দৃঢ় বিশ্বাস যে বিশ্বনাথ বাবু ওনার পুরো পরিবারের সঙ্গে জৌনপুরেই আছেন। লুকোনোর জন্য ওনাদের কাছে আর কোনো জায়গা নেই। ইন্সপেক্টর বাবু, আমি আপনার সাথে আপনি যদি এখানে থেকে অপেক্ষা করেন তাহলে সেটা বেশি ভালো হবে। আমরা আপনার বোনের খুনিদের সঙ্গে নিয়েই ফিরে আসব। ততক্ষণ যদি পারেন তো নিজেকে সামলান। চলো। কেন শুনলাম আমি সীমার কথা? আমার ওর কথা শোনা উচিতই ছিল না। বাজে ব্যাপার। আরে 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 আরে। এটা আমার মিষ্টি পুতুলের জন্য। এটাতে কি আছে দাদা? এনওসি? সীমা, আজকের দিনটা তো ছেড়ে দে। দাদা, আজকের দিনে তুমি আমায় কিছু বারণ করতে পারবে না। তুই মানবি না? না, এই নে। আজকে আমার মন হালকা হয়ে গেল দাদা। আর আমার ভার হয়ে গেল। এটা ভুল সীমা। আমার কাছে তো সবকিছু আছে, কোনো জিনিসের অভাব নেই। শুধু একটা পেট্রোল পাম্পের জন্য আমার কিচ্ছু যাবে আসবে না। কিন্তু এটা তোমায় ফেরত দেওয়াতে আমার অনেক কিছু এসে যায় দাদা। হয়তো তুমি সেটা বুঝতেও পারবে না। ও দুঃখী ছিল, আর আমি ওর যন্ত্রণাটাই বুঝতে পারিনি। আরে ওই শালাদের পেট্রোল পাম্পের এত লোভ ছিল তো একবার আমাকেই তো বলতে পারতো, আমি তখনই ওদের নামে করে দিতাম। মনোজ বাবু, আমি জানতাম যে পেট্রোল পাম্পটা নিয়ে বাড়িতে অনেক কথা হচ্ছে, কিন্তু আমি সত্যি বলছি, আমি আন্দাজও করতে পারিনি যে এই সব ভাবা হচ্ছে। ব্যাপারটা এত দূর অবধি করাবে। আমার তো এই ফ্যাক্টরি পুজোর ব্যাপারটাতে প্রথম থেকেই সন্দেহ ছিল, কিন্তু কিন্তু বুঝতে পারিনি যে কি করবে। আজ পর্যন্ত ওরা সিলভাসা ফ্যাক্টরিতে কখনো কোনো পুজো করায়নি। আর তাছাড়া আমাকে সঙ্গে করে নিয়ে গেলই না। আমিও কত বড় মূর্খ, কেন চুপ করে থাকলাম? আপনাকে যদি আগেই একটা ফোন করে দিতাম তাহলে সীমা প্রাণে বেঁচে যেত।
শোনো বিবেক, পুজো তো ফ্যাক্টরিতে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এখন আরেকটু পরে যাব। এখন চলো, ভেতরে চলো। আরে চলো 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 না। এটা কি হচ্ছে বিবেক? আগে তুমি বলো যেসব কি হচ্ছে। এনওসি দিয়ে দিয়েছো দাদাকে? আমি দেব বলেছিলাম, দিয়ে দিয়েছি। আমরা সবাই বারণ করেছিলাম, তাও দিয়ে দিলে। একা একা সিদ্ধান্ত নিলে তুমি। পরিবারের ব্যাপারে একবারও ভাবোনি তুমি। পরিবারের ক্ষতি করে দিলে তো। আমার দাদা আমাকে পড়াশোনা শিখিয়েছে, যোগ্য বানিয়েছে। আমি যে কোনো জব করে নেব আর রোজগার করে পরিবারের এই ক্ষতির ক্ষতিপূরণ দিয়ে দেব, কিন্তু ভুল করেও পেট্রোল পাম্প ফেরত চাইব না। ভুল তো আমরা করেছি যে তোমাকে বউ বানিয়েছি। তুমি যা করেছো সীমা, খুব খারাপ করেছো। বিবেক, যখন লাশের ব্যবস্থা হবে, আসলে তারপর সবার চাপ কমবে। ইঞ্জিনটা স্টার্ট রাখো আর এসিও অন থাকবে। দুর্গন্ধ হাওয়াতে ছড়িয়ে পড়ার আগে আমরাও হাওয়া হয়ে যাই, ঠিক আছে? এসো। চলো তাড়াতাড়ি, এসো। হে ভগবান, শুনছো রাজুর বাবা? আরে ভিতর থেকে ভীষণ গন্ধ বার হচ্ছে। তাই? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। স্যার, ওই ইনোভা গাড়িটা তো আমাদের উঠোনে পড়ে রয়েছে। সীমাকে খুন করার পর তার স্বামী বিবেক, শ্বশুর বিশ্বনাথ, শাশুড়ি লীলা আর ভাসুর বিশাল বেশ কয়েক মাস ধরে নিখোঁজ থাকে। মুম্বাই আর সিলভাসা পুলিশ ওদের ফেরার ঘোষণা করে দেয় আর একটা জয়েন্ট সার্চ অপারেশন লঞ্চ হয়। অক্টোবর 2011-এ বিবেক পুলিশের কাছে সারেন্ডার করে। 2 মাস পর পুলিশ বিশ্বনাথ, লীলা আর বিশালকেও খুঁজে বার করে। ওরা সবাই মুম্বাইয়ের একটা গেস্ট হাউসে লুকিয়েছিল। পুলিশ এখন এই কেসের চার্জশিট তৈরি করছে এবং আশা করা যায় যে এই কেস খুব শীঘ্রই কোর্টে পেশ করা হবে।
এই কেসের আরো একটা দিক রয়েছে যেটাকে দর্শকদের দেখানোটা আমরা ঠিক মনে করিনি, তাই সেটাকে দেখানো হয়নি। সীমা আর বিবেকের 1.5 বছরের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকেও সাথে নেওয়া হয়েছিল। আর সীমাকে খুনের সময়ও সেই বাচ্চাটা ওই ঘরেই উপস্থিত ছিল। কি বলবেন এই বন্যদের? লালসার গন্ধ ওদের ভিতরকার সব মনুষ্যত্বকে অচেতন করে দিয়েছিল। খুব ভালো বিজনেস থাকা সত্ত্বেও একটা পেট্রোল পাম্প পাওয়ার লোভে ওনারা নিজেদের পরিবারেরই একজন সদস্যকে খুন করে দিল, আর তারপর তার লাশ গায়েব করার জন্যে লাখ টাকা খরচ করতেও রাজি। 4 রাজ্যে নিজেদের অপরাধে দুর্গন্ধ ছড়িয়ে শেষ পর্যন্ত এরা ধরা পড়ল। সীমা আর বিবেকের সন্তান আপাতত সীমার দাদা মনোজের রক্ষণাবেক্ষণে আছে। আজকের এই কেসটা লালসার ঘটনা, এমন একটা লোভ যেটা মানুষের ভিতরে ভূত হয়ে ঢুকে হিংস্রতার জন্ম নেয়, আর হিংস্রতা জন্ম দেয় অপরাধের।